আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দারিদ্র্য দূরীকরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সহ দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যটনের গুরুত্ব অবশ্যম্ভাবী। বিশ্ব পর্যটন দিবস 2021 পালন উপলক্ষে দেয়া এক বাণীতে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন প্রতিপাদ্যে বাংলাদেশ সহ এবছর বিশ্বজুড়ে পালিত হচ্ছে পর্যটন দিবস। বর্তমান প্রেক্ষাপটে প্রতিপাদ্যের বিষয়টি সময়োপযোগী হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি তিনি বেসরকারি উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসারও উদাত্ত আহ্বান জানান। আগামীতে যখন এক এক করে দেশের সব মেগা প্রকল্প চালু হবে, বিএনপি তখন চোখে সর্ষে ফুল দেখবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সোমবার সকালে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। মানুষ এত বোকা নয়, মানুষ জানে বিএনপিকে ভোট দিয়ে লাভ নেই। আগামী বছর যখন মেগা প্রকল্পগুলো একে একে উদ্বোধন হবে, বিএনপি চোখে শস্যের ফুল দেখবে। শেখ হাসিনা একটি উপাখ্যানের নাম, যার জাদুকরী নেতৃত্বে বদলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, দেশে দারিদ্র্য বিমোচনের হার নেমে এসেছে ৪১ থেকে ২০%। শেখ হাসিনা একজন জীবন্ত কিংবদন্তির নাম, একটি সংগ্রামের নাম, একটি উপাখ্যানের নাম। তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা যেমন গণতন্ত্রের প্রতীক, জননেত্রী শেখ হাসিনা একই সাথে উন্নয়ন অগ্রগতি অর্জনের প্রতীক। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দেশে ফের অনুষ্ঠিত হবে গণটিকাদান কর্মসূচি। এদিনের পরিকল্পনা ঘোষণা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে প্রায় ১০ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। রোববার ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চলতি বছরে ১৪ নভেম্বর থেকে শুরু এসএসসি এবং ২রা ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা শেষ হবে ২৮ ডিসেম্বর। সোমবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এর আগে গেল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীতে ঝুঁকিপূর্ণ হেলমেট দিয়ে মোটরসাইকেলে চলছে রাইড শেয়ারিং। চালকরা বলছেন বাজারে বিক্রি হচ্ছে বলেই কিনছেন তারা। তবে ট্রাফিক পুলিশ বলছে অসচেতনতাই এর আসল কারণ। সহকর্মী জনান আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যানজটের শহর হিসেবে পরিচিত রাজধানী ঢাকা প্রায় ২,১৭,৪১,০০০ লোকের বসবাস এখানে। সকলেই সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলে কাজের সন্ধানে, বেঁচে থাকার তাগিদে, নিজের এবং পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। শহরে বসবাসরত মানুষের তথ্য বলছে, বেশিরভাগ মানুষই চাকরিজীবী। যারা চাকরি করছেন বেশিরভাগ ক্ষেত্রে যানজটে পড়ে পোহাতে হয় ভোগান্তি, আর কথা শুনতে হয় অফিস কর্মকর্তাদের কাছ থেকে। তাই অনেকেই সময় বাঁচানোর জন্য বেছে নিয়েছেন বাইক, বা অনেকে চড়ছেন রাইড শেয়ারিং এ। কিন্তু বাইক চালানোর সময় আইন মানতে গিয়ে ব্যবহার করছেন সাধারণ কম দামি হেলমেট। বাইক চালানোর ক্ষেত্রে অনেক সময় ঘটে যায় দুর্ঘটনা। বাইক অ্যাক্সিডেন্ট হলে সরাসরি আমাদের শরীর আঘাতপ্রাপ্ত হয়, তখন আমাদের মাথাকে সুরক্ষিত রাখে হেলমেট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, শরীর আঘাতপ্রাপ্ত হলে বেঁচে যাওয়ার আশা অনেকটাই রয়ে যায়, কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত হলে বেঁচে থাকার আশাটা অনেকটাই কমে যায়। আর এসব জেনেও আমরা আইন মানতে নিজেকে ঝুঁকিতে ফেলে ব্যবহার করছি কম দামি নামমাত্র হেলমেট। তাদের কাছে জানতে চাওয়া হলে দেখাচ্ছেন ভিন্ন ভিন্ন অজুহাত। আমি মনে করি এটা নিরাপদ না, কিন্তু যাত্রীরা বলে যে এই হেলমেটই ভালো।
গরমের জন্য এই হেলমেটটা ভালো, কিন্তু হেলমেট এটাই প্রয়োজন। ওই হেলমেটটা নিরাপত্তা আমার কাছে মনে হয় না। আসলে তো সেফ না, কিন্তু ক্ষণিকের জন্য এগুলা। এখন আমরা তো বাড়ার গাড়িতে উঠছি, এখন আমরা সামনে যেটা পাইছি ওইটা দিয়ে আমরা পড়তে বাধ্য হয়েছি আর কি। এখন অনেকে বলছেন এসব হেলমেট বিক্রি করা হচ্ছে বলে কিনছেন তারা, আবার অনেকে মনে করছেন যারা এসব কম দামি হেলমেট ব্যবহার করে বাইক চালাচ্ছেন তারা রয়েছেন অনেকটাই ঝুঁকিতে। মার্কেটে না থাকে, যেটা থাকবে মার্কেটে আমরা এটা কেনার চেষ্টা করব। তো আমরা পাই এটাই কিনি আর কি। যারা আসলে নর্মাল হেলমেট ব্যবহার করে এরা আসলে অনেক বেশি ঝুঁকিতে থাকে, কারণ এই ধরনের হেলমেট যে প্রোটেকশন দিবে সেটা নর্মাল হেলমেট কখনোই দিবে না। আমি চাবো যে সবাই যেন ভালো হেলমেট ব্যবহার করে, যে রাইডার সেও যেন ভালো হেলমেট ব্যবহার করে, যে পিছনে যাত্রী হয়ে থাকবে উনিও যেন ভালো হেলমেটটা ব্যবহার করে। অপরদিকে অসচেতনতাকেই দায়ী করছেন আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি সকলকে নিরাপদ হেলমেট ব্যবহার করার অনুরোধ জানান। আমরা প্রতিদিনই কোনো না কোনো ত্রুটি দেখি, এখন অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে দেখি। আর এই ত্রুটির মধ্যে দেখা যাচ্ছে যে তারা হাসপাতালে যে এর চেয়ে অনেক দ্বিগুণ টাকা খরচ করছে। একটা হেলমেটের দাম 1200 থেকে 1500 টাকা, তাই কিনে 2 লক্ষ টাকার গাড়ি কিনতে পারে। সেই যে 200-300 টাকার হেলমেট ব্যবহার করে আইনকে ফাঁকি দিচ্ছে। আমার প্রতি সবার কাছে একটা অনুরোধ থাকবে যে এই কাজটা যেন কেউ না করে। ছোট্ট একটি ভুল, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যারা কম দামি নামমাত্র হেলমেট ব্যবহার করে বাইক চালাচ্ছেন তারা নিজেদের জীবন কতটুকু ঝুঁকিতে ফেলছেন, প্রশ্নটি তাদের কাছে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের চালক শওকত আলম সোহেল। সোমবার সকালে বাড্ডা লিং রোড এলাকায় ঘটে এই ঘটনা। গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে মোটরসাইকেল দাঁড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ চালকের কাছে কাগজপত্র দেখতে চাইলে চালক নিজেই উত্তেজিত হয়ে বাইকে আগুন ধরিয়ে দেন। আজ বিশ্ব পর্যটন দিবস। দেশের পর্যটন শিল্পের বড় সাইনবোর্ড গৌরবের কক্সবাজার সমুদ্র সৈকত। কালের পরিক্রমায় যা এখন পর্যটন নগরী। তবে সৈকতে প্রবেশপথে ঝুপড়ি দোকান আর ময়লা আবর্জনা দুর্গন্ধে বিব্রত আগত পর্যটকরা। এদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কাজ রয়েছে চলমান। কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন শিল্প, কিন্তু এই শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এখনো। সৈকতের প্রবেশ মুখে গড়ে তোলা ঝুপড়ি দোকানগুলো নষ্ট করছে সৈকতের সৌন্দর্য। অন্যদিকে ময়লা আবর্জনা স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। সৈকতে পড়ে থাকা ময়লা আবর্জনা স্তূপ যেন গবাদি পশুর খাবার। অন্যদিকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন দেশি বিদেশি পর্যটক, কিন্তু চলাচলের একমাত্র জেটি সংস্কারের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সংস্কার না করে গেল ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে হয়ে গেছে লন্ডভন্ড। এসব মিলিয়ে পর্যটন নগরী কক্সবাজার যেন অপরিকল্পিত এক নগরী। পর্যটন নগরী হিসেবে কক্সবাজার যতটা উন্নত ও আধুনিক হওয়ার কথা ছিল ততটা হয়নি বলে মনে করছেন পর্যটকরা। পর্যটন নগরী হিসেবে কক্সবাজার যতটা উন্নত আধুনিক হওয়ার কথা ছিল ততটা হয়নি। এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে অনেক ময়লা আবর্জনা আশেপাশে, তারপরে ঝুপড়ির মতো অনেক দোকান পাট, এগুলা আসলে আরো উন্নতি করতে হবে। আশপাশে যে ময়লার স্তূপ দুর্গন্ধ ছড়াচ্ছে, প্রতিটা পর্যটকই মানে বিব্রতকর অবস্থায় আছে। শহরের রাস্তাঘাটের যে অবস্থা, মনে হয় যে আর কি এর পরবর্তীতে রাস্তাঘাট ঠিক না হলে আসলে আদৌ কক্সবাজার আর আসা হবে কিনা, এটা একটা ব্যাপার। পর্যটকরা যাতে সেবা পায়, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যাতে পর্যটকদের সেবা দিতে পারে, এমনটাই দাবি করেন এ বিশিষ্টজন। আজকে পর্যটন দিবসের আমাদের চাওয়া হলো যে টেকনাফ সেন্ট মার্টিন যে নৌ রুট, পর্যটন যে নৌ রুট, যেটার উপরে বেঁচে আছে প্রায় 3 লক্ষ লোকের জীবন জীবিকা, আমরা চাচ্ছি অতি দ্রুত সময়ে আমাদের জেটিটা চলাচলের উপযোগী করে মেরামত করে দেওয়া হোক, যাতে অন্তত পর্যটকরা অন্তত সেবাটা পায়। পর্যটন বোর্ডকে সঙ্গে নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের সাথে সমন্বিত করে কক্সবাজারকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী গড়ে তুলতে কাজ চলমান রয়েছে বলে জানালেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমরা পর্যটন কর্পোরেশন, পর্যটন বোর্ডকে নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের সাথে সমন্বিত করে পর্যটন কিভাবে এটা একটা আধুনিক আকর্ষণীয় পর্যটন নগরী হয় সেটার পরিকল্পনা আমরা এখন চালিয়ে যাচ্ছি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পারলে দেশি পর্যটকের পাশাপাশি আকৃষ্ট হবে বিদেশি পর্যটক, এগিয়ে যাবে পর্যটন শিল্প, বৃদ্ধি পাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মানুষের জন্য নদী এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হল বিশ্ব নদী দিবস 2021। রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙ্গরের আয়োজনে নদী রক্ষার দাবি নিয়ে অনুষ্ঠিত হয় মানববন্ধনটি। এতে বক্তারা নদী নালা ও খালগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এদিকে দখল ও দূষণ মুক্ত করার প্রত্যয়ে ময়মনসিংহের ভালুকায় পালিত হয় বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা শাখা। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কুয়াকাটায় স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। সোমবার বেলা 11টায় জেলা প্রশাসনের আয়োজনে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন প্রতিপাদ্যকে সামনে রেখে বের হয় একটি বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরও অনেকেই। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। সোমবার সকালে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে র্যালিটি বের হয়ে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এসে শেষ হয়। রংপুর পীরগাছা উপজেলার কল্যাণী ভূমি অফিস সোমবার অফিসটির কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার অভিযোগে অবরুদ্ধ করে রাখে সেবা গ্রহীতাদের। অভিযোগ রয়েছে জমি সংক্রান্ত ব্যাপারে যে পরিমাণ টাকা জমা দেয়া হয় তারও অনেক কম লেখা হয় রসিদের পাতায়। তবে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অবরুদ্ধ ভূমি কর্মকর্তা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুরের পীরগাছার কল্যাণী গ্রামের অসহায় কৃষক মমিনুল গেল মাসে জমির কর ৩,০০০ টাকা জমা দেওয়ার পরেও পাননি রসিদ। তাই আজ এসেছেন এই ভূমি অফিসের রসিদের জন্য। এর আগেও দিনের পর দিন ঘুরেও পাননি কাঙ্ক্ষিত সেবা। আজ এসে জানতে পারেন তার জমা হয়েছে মাত্র ৯৫০ টাকা। তবে বাকি টাকা গেল কই তা জানাতে পারেনি কেউ। মমিনুলের মতো হয়রানির শিকার আরও অনেকেই। এতে ক্ষোভ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তোমরা আমাকে ৩,০০০ টাকা দেবেন, ৩,০০০ টাকা মাপ। আর বাড়ি যায় দেখি ওই খাজনার লেখছে ৯৯৫ টাকা। কিন্তু জনগণ যারা অশিক্ষিত তাদের কাছে মনে হয় ৫,০০০ ৭,০০০ টাকা নিচে রসিদ দিয়েছে ২,০০০ টাকা। আমাদের এই দাক্ষতিয়ান এত নম্বর দাক্ষতিয়ানটা দেখান, ওনারা ৫০০-৭০০ টাকা নেবে, এর নিচে ওরা খাতা উল্টাবে না। মাসুদ নামে একটা লোক আছে, এই হচ্ছে সবচেয়ে বড় ডাকাত। এটার আমরা সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কামনা করছি। এভাবে দিনের পর দিন হয়রানির শিকার সাধারণ মানুষ। এ বিষয়ে জানতে চাইলে সেবাগ্রহীতাদের উপরই দোষ চাপালেন এই দুই অফিস সহায়ক। ডকুমেন্ট সহকারে আসছে, এতদিন পরে আসছে, তখন তো অভিযোগ করতে পারতো। যদি নিয়ে থাকি ৬ মাস পর অভিযোগ করবে, এটা প্রোপাগান্ডা ছাড়া কিছুই না। আমার মাথা ঠিক নাই ভাই, আমি কিচ্ছু বলতে পারবো না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অবরুদ্ধ এই ইউনিয়ন ভূমি কর্মকর্তার। আপনারা যারা যারা ভুক্তভোগী তারা একটা লিখিত আকারে আমার কাছে দেন, আমি কালকে মিটিংয়ে এই সিলেন্ডের কাছে এবং টিনুসারের কাছে এই জিনিসটা উপস্থাপন করব। ভূমি অফিসের এক শ্রেণীর কর্মকর্তাদের প্রতি জনসাধারণের এই ক্ষোভ একদিনেই তৈরি হয়নি। অনিয়মের দায় এ পর্যন্ত স্বীকার করেনি কোনো পক্ষই। সে ধারাবাহিকতায় রংপুরের এই অফিসেরও কেউ স্বীকার করেনি অভিযোগের সত্যতা। অপরদিকে রংপুরের পীরগাছার ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সেবাগ্রহীতাদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলার লালমোহন বাজারের মোবাইলের দোকানে দুধর্ষক চুরির ঘটনায় চোরাই মোবাইল সহ মঞ্জু নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেল 5:30টার দিকে পৌর ৬ নম্বর ওয়ার্ড কলেজপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় চোরাই 16টি মোবাইল জব্দ করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ। গেল 21শে সেপ্টেম্বর নোয়াখালী জেলার হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে 15 জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ড এলাকায় যায়। পরবর্তীতে সাঙ্গু গ্যাসফিল্ড থেকে দক্ষিণ পশ্চিমে আনুমানিক 16 নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে তারা। পরে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে 15 জন জেলেকে জীবিত উদ্ধার করে।
তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।